নমস্কার, এটা আমার এই নতুন চ্যানেলে আমার প্রথম ভিডিও। তাই কিছু কথা বারবার যাতে না ক্ল্যারিফাই করতে হয় সেগুলো প্রথমেই ক্ল্যারিফাই করে নেওয়া ভালো। যে এই চ্যানেলটা আমার খোলার পেছনে একটা কিছু আশা কিছু আশঙ্কা কাজ করেছে। যেমন আশা কাজ করেছে যে আমি কেউ শুনুক না শুনুক, একজন দুজনও যদি এই ধরনের বিষয় যেগুলো বাংলায় খুব একটা কোনো চ্যানেলে আলোচনা হয় না, সেই বিষয়গুলো যদি আমি কিছু লোকের কাছে পৌঁছই, অন্তত আমার থেকে ভালো যারা কেউ কিছু এই ব্যাপারে বলতে পারবেন বা করতে পারবেন তারা জানবে, কিছুটা অ্যাওয়ারনেস বা সচেতনতা যদি ক্রিয়েট করা যায়, আমার মনটা একটু হালকা হবে। কিছু কথা যেগুলো না বলে শুধু নিজের মধ্যে রেখে দিলে কোনো লাভ নেই, সেগুলো বলাও হবে। এরকম কিছু উদ্দেশ্য থেকে আমি এই চ্যানেলটা শুরু করছি। এবার মুশকিলটা হলো এটাই, আশঙ্কার জায়গাগুলো যেগুলো আমি বলতে চাইছি যে আমি যেটা দেখেছি এখন এই পোস্ট ট্রুথের জমানায়, এখন কনফার্মেশন বায়াসে ফেক নিউজ হাবে, মানে যেরকম হয়ে গেছে দেশটা আমাদের এখন, তাতে সবাই হাইলি পোলারাইজড। মানে ফেসবুক হোক, সমাজ মাধ্যম হোক, মিডিয়া হোক, সমাজ সামগ্রিকভাবে হোক, সেখানে সবাই কোনো না কোনো, সব ব্যাপারে কোনো না কোনো পক্ষে খুব তীব্রভাবে অবস্থান করে। সেখানে কোনো মাঝামাঝি জায়গায় কেউ প্রায় নেই বলতে গেলে। কিন্তু তাই বিভিন্ন বিষয়ের ওপর যা যা আমরা দেখি, যা যা শুনি, যা যা আমাদের শোনানো হয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণভাবে বায়াস বলে আমার মনে হয়েছে। যেটার জন্য আমাদের অনেককেই সত্য থেকে অনেক দূরে অবস্থান করতে হয় এবং তার জন্য অনেক ভুক্তভোগী আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যাপার হলো যে যারা সমাজ মাধ্যমে বিভিন্ন বায়াসড জিনিস উপস্থাপনা করেন, একচোখা একপাক্ষিক, সেই তাদেরকে, যেমন তাদের বিরোধী পক্ষের লোকেরা কপিরাইট বা স্ট্রাইক মেরে মেরে তাদেরকে ব্যতিব্যস্ত করে ছাড়েন, ঠিক তেমনি তাদের পক্ষের লোকেরা অনেক জুটে যায়, তারা তাদেরকে চ্যানেলগুলো বাঁচিয়ে তোলেন সমর্থন জুগিয়ে জুগিয়ে দিয়ে দিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে এই রকম কোনো না কোনো পক্ষে যদি নিজের স্বার্থে যদি থাকতে হয়, তাহলে আমার এই চ্যানেলটা বানানোর পারপাসটাই পুরো ডিফিট হয়ে যাবে। সেরকম তো হাজার হাজার চ্যানেল, হাজার হাজার লোকেশন আছেই। আমি তাদের মতো না এডিটিং পারি, না আমার তাদের মতো কিছু নতুনত্ব দেওয়ার, ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমার মনে হয়েছে আমার চোখে পড়েনি এমন কোনো চ্যানেল যেখানে বাংলা ভাষায় অন্তত এই ধরনের বিষয়গুলো কিছু আলোচিত হয়। তাই আমি এই চ্যানেলটা খুলেছি। অবশ্যই এক একটা ছোট ছোট ভিডিওতে তো সমস্ত শিবির, সমস্ত পক্ষকে সমানভাবে আক্রমণ বা যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করা তো যায় না, সেটা তো সম্ভব নয়। তাই এক একটা ভিডিওতে হয়তো আমি এক এক ধরনের স্কুল অফ থটস, এক এক ধরনের শিবির, এক এক ধরনের আইডিওলজি বা মতাদর্শ, এদেরকে নিরীক্ষণ করার চেষ্টা করব আমার সীমিত বুদ্ধি, অভিজ্ঞতা এবং যুক্তি ক্ষমতায়। তো বাকি যারা পক্ষে বা বিপক্ষে সুচিন্তিত মতামত দিতে পারবেন, তারা এই চ্যানেলটাকে অন্তত একটু সমর্থন করবেন এবং যাতে চ্যানেলটা কপিরাইট খেয়ে, বা এই কপিরাইট নয়, মানে কোনো রকম স্ট্রাইক খেয়ে যাতে না, বিভিন্ন লোকের অসৎ উদ্দেশ্যে যাতে না এই চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে, তার জন্য আমার প্রার্থনা থাকবে যে আপনারা যারা সহমত হবেন বা মনে করবেন চ্যানেলটা চলা প্রয়োজন, তারা অন্তত একটু লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই অন্যান্য আর 5টা ভারতীয় চ্যানেলের মতো শুরুতেই এইসব লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা বলাটা আমার পোষায় না, আমি সেটা চাইও নি। কিন্তু মুশকিলটা হচ্ছে একটাই, যে কারণে আমাকে শুরু থেকে এটা বলে নিতে হচ্ছে, যে কারণটা যে যেটা বললাম, যে আমি যদি কোনো নির্দিষ্ট শিবির, স্কুল অফ থটস বা পক্ষ না নিয়ে যদি সব পক্ষর সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে তাদেরকে নিরপেক্ষভাবে বিচার করতে যাই, তাহলে খুব বেশি সম্ভাবনা, বলা চলে 100% সম্ভাবনা, যে তারা বিভিন্ন গোষ্ঠীর লোক বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেখে ভীষণ অফেন্ডেড হবেন। এমনিতেই আমি দেখতে পাই যে আমার দেশবাসী এখন এমনই হয়ে গেছেন, তারা রোজ সকালে ঘুম থেকে ওঠেনি এই উদ্দেশ্য নিয়ে যে কোথায় তাদেরকে ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, কোথায় তাদের অপমান করা হয়েছে, কোথায় তাদের মতামতকে অপমান করা হয়েছে, এই সমস্ত কিছু দেখে সেই অনুযায়ী ট্রিগার্ড হয়ে একটা হেস্তনেস্ত বাঁধানোর জন্যই তারা সকালবেলা ঘুম থেকে ওঠেন এবং সমস্ত ফ্রাস্ট্রেশন সেখানে ঝেড়ে দিতে পেরেই তারা খুশি হন। তো এইরকম একটা ভোলাটাইল একটা পরিবেশের মধ্যে আমি যদি এরকম একটা ভিডিও বা চ্যানেল যদি চালাই, তাহলে সেখানে 100% সম্ভাবনা যে বিভিন্ন গোষ্ঠী ট্রিগার্ড হয়ে আলাদা আলাদা ভিডিওতে তারা লাফালাফি করে তারপর চ্যানেলটা বন্ধ করে দিতেই পারে। যাই হোক, আর বেশি গৌরচন্দ্রিকা না করে আমি এই প্রথম চ্যানেলের থাম্বনেলে আপনারা যেটা দেখতে পেয়েছেন সেই বিষয়টাতে আসছি। বিষয়টা তো মানে বলতে গেলে আমি যে সময় থেকে জ্ঞান হয়েছে সেই সময় থেকে বোধহয় ভারতের সব থেকে আলোচ্য এবং বার্নিং ইস্যুর মধ্যে একটা পড়ে।
যে এই যে ভারতে বিভিন্ন অপরাধ প্রবণতা বা যেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কমার কোনো লক্ষণ নেই, যেটা আন্তর্জাতিক মহলে এবং দেশের মধ্যেও কেউ যত বড় স্বঘোষিত দেশপ্রেমী হোক না কেন তাকেও মানতে বাধ্য করেছে। কিছু করার নেই, কেউ যতই উটের মতো বালিতে মুখ গুজে থাকতে চাক না কেন তাকেও চোখ খুলে রাখতে বাধ্য করেছে, তাকেও চুপ থাকতে বাধ্য করেছে অনেকাংশে। সেই বিষয়টা হলো এই নারীদের প্রতি বা অন্য যে কোনো মানুষদের প্রতি ঘৃণ্য অপরাধ উত্তরোত্তর বাড়ার যে প্রবণতা। এখন সেখানে নারীদের নিয়ে একটু বেশি আলোচনা হয় সমস্ত ক্রিমি লেয়ারে, মানে মিডিয়ায়, পত্রপত্রিকায়, বুদ্ধিজীবী মহলে, সব জায়গায় মূলত। এবং ভারতকে খুব ইনফেমাসলি সারা বিশ্বে রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় এখন, যেটা খুবই লজ্জাজনক ভারতীয় হিসেবে এবং আমাদের পক্ষে খুব উদ্বেগের। শুধু লজ্জার নয়, তার থেকে বেশি দুশ্চিন্তার। ঠিক যেমন পাকিস্তানকে টেরর ক্যাপিটাল ভারতীয়রা বলে বা আরও বিশ্বের অন্যান্য দেশ বলে, তেমনি চাঁচাছোলা ভাষায় ভারতকেও রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বিভিন্ন লোক বলেন, এবং বলার পেছনে তাদেরকে যুক্তি দিয়ে খুব একটা খণ্ডানোর কোনো পরিসর নেই আমাদের কাছে দুর্ভাগ্যজনকভাবে। তো তারা যে ভুল বলেন এরকমটা বলার খুব একটা মানে উপায় আমাদের কাছে নেই। তো আমি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে যতটুকু যা জিনিসপত্র আমার চোখে পড়েছে, বিভিন্ন লোকেদের লেখালেখি, বক্তব্য, ঘটনা, ইউটিউব ভিডিও বা অন্য আরও যেগুলো চোখে পড়েছে, সেগুলো থেকে আমার সামগ্রিক একটা বিচার আমি এই ব্যাপারে তুলতে চাই। কারণ এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পর কনসিকুয়েন্সে বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে প্রচুর জায়গায় অনেক গরমাগরম তর্ক বিতর্ক হয়েছে। সেখানে বহু কিছু আমার মতো বা আমাকে বা আমার মতো আরও অনেক লোকজনকে অন্যায় অনেক আক্রমণের মুখেও পড়তে হয়েছে বিভিন্ন আনপপুলার স্ট্যান্ড নেওয়ার জন্য। কিন্তু তাহলেও বৃহত্তর স্বার্থে আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমেই সেটা খুব ভালোভাবে কম সময়ে বোঝানো যাবে, লেখালেখির থেকেও বেশি, এবং সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। সব থেকে এই ব্যাপারে যেগুলো দুর্বল, আপাতভাবে দুর্বল তরল কুযুক্তি, সেগুলোকেই প্রথমে খণ্ডানোটা প্রয়োজন। যদিও সেগুলো সব থেকে শেষে এমনিতে দেওয়ার কথা, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেগুলোই সবার আগে বলতে হবে, কারণ না হলে সেই তরল কুযুক্তিগুলো কি অনেক ক্ষুরোধার শানিত যুক্তি হিসেবে আমাদের যে মহামহিম মহামান্য দেশবাসী আছে তাদের একটা বড় অংশ বা বলা যায় সংখ্যাগুরু অংশ শুরুতেই সেগুলো নিয়ে রেড়ে করে উঠবে। তাই তারা যাতে একটু চুপ করে ঠান্ডা হয়ে বসে শোনে বা শুনতে বাধ্য হয়, সেই জন্য তাদের মুখটা প্রথমে একটু বন্ধ করিয়ে দেওয়া দরকার, না হলে তারা কথায় গতিই দেবে না, তাদের চোখটা খোলা যাবে না। সেই যুক্তি হচ্ছে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে যেগুলো আমাদের মাথা নিচু করে দেয় এবং একই সাথে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে আমাদের নিরাপত্তার ব্যাপারে, তখনই সেরকম ধরনের একটা ঘটনার অভিঘাতে দেখা যায় যে প্রত্যেকেই প্রায় সহমত যে আমাদের দেশে আরও কঠোর আইন কানুন করতে হবে, সবাইকে ফাঁসিতে লটকে দিতে হবে, বা যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটায় তাদের হাত পা ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিতে হবে, বা জনসমক্ষে তাদের উল্টো করে এরকম টাঙিয়ে ঝুলিয়ে রাখতে হবে তাদের লাশ। সেইটা দেখলে যত আমরা মানে নৃশংস নারকীয় শাস্তি তাদের দিতে পারবো, এই ব্যাপারে বেশিরভাগ লোকই সহমত যে ততই এই ধরনের ঘটনার অপরাধ প্রবণতা তত কমবে, এটা তাদের ধারণা। এখন এইটা কতটা বাস্তবোচিত এবং ফ্যাক্টস কতটা এটাকে সাপোর্ট করে সেইটা বোঝার চেষ্টাই আমি করব এই ভিডিওতে, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। তো সেই যে সংখ্যাগুরু জনমত তাদের আরেকটা তাদেরকে একটু অন্যরকম কিছু বোঝাতে বা শোনাতে এলে তাদের প্রথম তথাকথিত যুক্তি হয় এটা যে আপনার বাড়ির কারোর সাথে এরকম হলে বা আপনার ঘনিষ্ঠ কারোর সাথে হলে তখন কি আপনি একই কথা বলতে পারবেন? তখন দেখবো আপনার এইসব কথাবার্তা কোথায় যায়, ভালো মানুষই কোথায় যায়। তারা ধরেই নেয় যে উল্টো দিকের বক্তা যে এই ব্যাপারে সহমত নয় সে নিশ্চয়ই তাদের থেকে ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে, এবং সে আসলেই দুর্বল চিত্তের বলে সে এই ধরনের উন্মাদনায় অংশ হতে পারছে না, বা তার এটা স্বভাব, তার এটা ইগো স্যাটিসফাই হয়। কিন্তু বক্তব্য হচ্ছে যে এরকমই যদি রীতি হওয়া উচিত একটা সভ্য বা বিচক্ষণ দেশে বা সমাজে, তাহলে আর আইপিসি বা ভারতীয় ন্যায় সংহিতা এখন যেগুলো আনছে বা এই ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ফৌজদারি বিধি এসবের কোনো প্রয়োজনই নেই। কারণ অ্যাটলিস্ট আইপিসি বা ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন শাস্তির তো প্রয়োজনই নেই, কারণ সেক্ষেত্রে আদালতে একজন দোষী সাব্যস্ত হবে আর তারপর বিচারক মশাই
সেই ভিকটিম যারা তাদের পরিবারের কাউকে বা সেই ভিকটিমকে সম্ভব হলে তাকেই জিজ্ঞেস করে নেবেন যে বলুন আপনি কি শাস্তি চান এই অপরাধীর। তারপর তারা যেটা বলবে ওনারা বলবেন তথাস্তু। বা ওই পুরনো রাজরাজাদের আমলে মধ্যযুগে প্রাচীন যুগে যেরকম হতো যে রাজা নিজের খেয়াল খুশি মুড ইত্যাদি অনুযায়ী যা শুলে চড়াও গরদান নাও এরকম যা পারবে বলবে তাতেই হয়ে যাবে সব ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো হয় না, কারণ মানুষ আজ থেকে বহু শতাব্দী আগেই মানে অনেক বছর আগেই এরকম বুঝে গেছে যে ওইভাবে ওটা আদৌ কোনো সমাধান নয় বা ওইভাবে বিচার হয় না, ওইভাবে অবিচারই হয়, কোনো সুবিচার হয় না এবং ন্যায়পরায়ণ একটা সমাজ তৈরি হতেই পারে না ওইভাবে। আর সেই কারণেই এইসব আইপিসি বা এই ধরনের বিভিন্ন কিছু যেটা উত্তরোত্তর উন্নতি করানোর চেষ্টা করে সমস্ত দেশ সভ্য সমাজ চেষ্টা করে তার বিভিন্ন খামতি থাকলে সেটাকে দূর করার, সেটার থেকে আর উন্নততর কোনো দণ্ডবিধি আনার। এখন তার কারণটাই হচ্ছে এটা যে যদি কারুর আমার বা অপরপক্ষের বক্তারা যে ধরনের বলতে চান যে যারা ভিকটিম তার বাড়ির কেউ হলে তা নিশ্চয়ই এরকম নারকীয় শাস্তি সে চাইবে, তো কারুর বাড়ির লোক ভিকটিম হলে সেই ব্যাপারে তো নিরপেক্ষ যুক্তি দেওয়ার জায়গাতেই থাকে না, এটা হলো প্রথম কথা। তো সে বিচারকের আসলে কখনোই বসতে পারে না, সেই কারণেই তাদের কাছ থেকে এটাও জিজ্ঞেস করা হয় না যে আপনারা বলুন আপনারা কি শাস্তি চান, সেটা আগে থেকে পূর্ব নির্দিষ্ট কিছু শাস্তি তাকে দেয়া হয়। এবং এই ক্ষেত্রে আর একটা ব্যাপার হলো যে বিচারক একমাত্র তখনই তার বিচারটাকে সুবিচার বলা যায় যেখানে সে এইটাকে নিরপেক্ষভাবে সাদা কালো আইনের চোখ বাঁধা সে এটাকে বিচার করে দেখতে পারে। তো এইটা গেল একটা বিষয়। এবার মৃত্যুদণ্ডের পক্ষে বিপক্ষে নারকীয় শাস্তির পক্ষে বা বিপক্ষে প্রচুর ভালো ভালো অনেক বক্তাদের লেখা বক্তব্য ইত্যাদি সব জায়গাতেই আমরা দেখতে পাই এবং পত্রপত্রিকাতেও তারা লেখেন। কিন্তু কয়েকটা জিনিস আমার মনে হয় এখানে একটু সংযোজন করা দরকার যেগুলো আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই বিচার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে বিচার ব্যবস্থায় একটা ম্যাক্সিম সারা বিশ্বজুড়ে খুব ভালোভাবে গৃহীত এবং অনেক অনেক আগে থেকেই প্রমাণিত, সেটা হচ্ছে যে it is not the severity of punishment but the surety of it that deters crime from happening, যার বাংলা তর্জমা করলে অনেকটা এরকমই দাঁড়ায় যে শাস্তি প্রদানের ভয়াবহতা নয়, শাস্তি প্রদানের নিশ্চয়তাই অপরাধকে হওয়া থেকে প্রতিহত করে বা অপরাধ প্রবণতা কমায়। এখন এইটা কেন সেটার সপক্ষে অনেক এক্সপেরিমেন্ট অনেক সামাজিক স্টাডি বা এই ধরনের জিনিস সংগঠিত হয়েছে। সেখানে দেখাও গেছে যে যে সমাজে শাস্তির ভয়াবহতা আছে বা যেখানে শাস্তির নৃশংসতা বা শাস্তির মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে অপরাধ প্রবণতা বিশেষ কিছুই কমছে না বা সময়ের সাথে সাথে অন্যান্য অনেক ফ্যাক্টরের কারণে বেড়েও যাচ্ছে। কিন্তু যেসব সমাজে বা যেসব দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে লয়ের ইমপ্লিমেন্টেশনটা খুব টাফ এবং সুচারু, সেখানে অপরাধ প্রবণতা ভীষণভাবে কম, প্রায় নেই এর কাছাকাছি বলা যায়। এরকম প্রচুর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমাদের সামনে আছে, কিন্তু সেইগুলো গুগল করলে খুব সহজে পাওয়া যাবে বা ইউটিউব থেকেও খুব সহজে পাওয়া যাবে। সেইগুলো কচকচি করবার জন্য তো আমি চ্যানেল খুলিনি, আমি এটা যে কেউ চাইলে নিজেরাই বিচার করে দেখে নিতে পারে। আমার খোলার বক্তব্য হচ্ছে এটাই, আপনারা একটু যদি কেউ চোখ খুলে দেখেন তাহলে খুব সহজেই জানতে পারবেন যে এই বিশ্বে যতগুলো গণতান্ত্রিক এমন দেশ আছে যেগুলোকে বাকি বিশ্বের অন্যান্য দেশেরাও গণতান্ত্রিক দেশ বলে মানে ওই কোরিয়া বা চীনের মতো গণতন্ত্র নয়, যেখানে সত্যি গণতন্ত্র আছে, একটা ফ্রি ফেয়ার রেগুলার ইলেকশন হয়, নির্বাচন হয়, একটা ঠিকঠাক নির্বাচনের মতো ভোটের মতো ভোট একটা হয়। সেই সমস্ত দেশেই প্রায় বহু যুগ আগেই নৃশংস শাস্তির কথা তো ছেড়েই দিন, সেখানে মৃত্যুদণ্ড উঠে গেছে, লোপ হয়ে গেছে এবং সেটা জনতার ভোটেই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু সেগুলো গণতান্ত্রিক দেশ। ভারত পৃথিবীর সেই বিরলতম গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটা যেখানে এখনো মৃত্যুদণ্ড আছে এবং সেই ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা কয়েকটা নিয়ম করে দিয়েছে যে আমরা বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে শুধুমাত্র মৃত্যুদণ্ড দেবো, অন্য ক্ষেত্রে দেবো না, এবং মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র হ্যাং বাই নেক টিল ডেথ মানে ফাঁসি দেওয়া হবে, অন্যান্য কিছু করা হবে না। তেমনি অন্য অনেক দেশে যন্ত্রণাহীন মৃত্যু বা ইত্যাদি নানা রকম কিছু দেওয়া হয় বা দেওয়া হওয়ার কথাবার্তা এখন হচ্ছে বা নতুন করে ইমপ্লিমেন্ট হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে চারপাশে সংখ্যাগুরু মানুষ তারা উন্মত্ততার মধ্যেই গোটা জীবনটা কাটান এবং কোনো কিছু নিয়ে ধীর স্থিরভাবে নিজের মস্তিষ্কটাকে ব্যবহার করতে তারা একদমই অভ্যস্তই নন, কারণ তারা পড়াশোনা বলতেও মূলত যেখানে মাথাটা খাটিয়েছেন সেখানে মূলত আমাদের দেশের ব্রিটিশদের দেওয়া যে সিস্টেম সেখানে দুলে দুলে পড়া মুখস্থ করা, সেই নামতার মতো চণ্ডী পাঠের মতো একটা
দুলে দুলে ছড়া করে করে মুখস্থ করা, তারপর সেগুলো পরীক্ষার খাতায় বমি করে দেওয়া, উগড়ে দেওয়া, এটাই হচ্ছে সেখানকার শিক্ষা ব্যবস্থা আমাদের। তো সেখানে এই মস্তিষ্কটা ব্যবহার হয় মূলত চুল আঁচড়াতে বা চশমার ডাঁটি ধরতে, তার বাইরে খুব একটা তারা কেউ খাটান না, কিন্তু আছে বেশিরভাগেরই ডেফিনেটলি, কিন্তু তারা খাটাতে অভ্যস্ত নন। যদি অভ্যস্ত হতেন তাহলে খুব সহজে এটা দেখতে পারতেন যে কোন কোন দেশে এরকম বড় বড় শাস্তি প্রদান হয় এখন। হয় কোন দেশগুলোতে না, কিছু মধ্যযুগীয় বড় বড় দেশে, মধ্যপ্রাচ্যের অনেক দেশে, বেশিরভাগ দেশে, বা আমাদের ঘরের কাছে প্রতিবেশী এখন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সব অনেক দেশে এসব হয়। আফ্রিকার দেশগুলোতে এরকম নারকীয় শাস্তি প্রদান চলে। এবং সেই সব দেশে যেটা হয় সেটা হচ্ছে যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই, বা ওই উত্তর কোরিয়ার মতো দেশ তো রয়েছেই, সেখানে যারা কোন বিচার বলে কিছু আদৌ হয় না। সেখানে সমাজরা চালায় মূলত কিছু ধার্মিক বা নির্দিষ্ট রাজনৈতিক দলের বা নির্দিষ্ট রাজ পরিবারের কিছু মানুষজন, বা রাজাই ডাইরেক্ট ডিকটেটর বা স্বৈরতান্ত্রিক নিজেই। তো তার যেরকম মর্জি হয় সেই অনুযায়ী তারা বড় বড় নারকীয় শাস্তি প্রদান করে, এবং সেগুলো জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয় যাতে অন্য মানুষরাও সেটা দেখে আর তাদের রোষের শিকার না হওয়ার সাহস দেখায়, দুঃসাহস দেখায়। কিন্তু সেই দেশগুলোতে যে শুধু যে অপরাধ প্রবণতা খুব হাই সেটাই নয়, তার থেকেও বড় উদ্বেগের ব্যাপার হলো যে সেখানে বেশিরভাগ অপরাধকে মান্যতা দেওয়া হয়, সেগুলোকে অপরাধ বলে গণ্যই করা হয় না। ঠিক যেমন কয়েক বছর আগে বাংলাদেশে একটা মাদ্রাসায় সেখানকার যে প্রধান শিক্ষক বা মৌলবী এরকম কেউ একটা, সে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে একজন সেই মাদ্রাসার একজন ছাত্রীকে বা এরকম কাউকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তো সেক্ষেত্রেও তাদের জনসমাজের একটা বড় অংশ সেই মেয়েটিকেই দোষী সাব্যস্ত করেছিল, সমাজের একটা বড় অংশ, কারণ ধার্মিকরা তো ওরকম করতেই পারেন না, এগুলো নিশ্চয়ই তাদের বিধর্মীরা তাদের ধর্মের বদনাম করার জন্য এগুলো ঘটিয়েছে। তো ঘটনা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে যে কটা ঘটনা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের ক্ষেত্রে জনসমক্ষে এসছে অনেক দেরিতে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এরকম 100টা ঘটনা ঘটলে একটা হয়তো বেরোয়, এবং আগে সেটাও বেরোতো না, এখন বেরোয় খুব কষ্ট করে, এবং সেক্ষেত্রে জনসমাজের একটা বড় অংশই সেখানে ভিকটিমকে ভিকটিম বলে মানতেও চান না। তো সেই সব দেশগুলোতে যেমন মান্যতা দেয়া হয়েছে যে একজন মানুষ একসাথে যে কোনো বয়সে যে কোনো কাউকে ধর্ম মেনে বা সেই রাজ পরিবারের নিয়ম মেনে যতজনকে খুশি বা যে কোনো বয়সের মানুষজনকে বিয়ে করতে পারেন তাদেরকে, বা নির্দিষ্ট প্রথা মেনে করলে সেই অপরাধগুলো সেক্ষেত্রে তাদের লঘু হয়ে যায়, সেগুলোর অপরাধই থাকে না। তো এগুলো আইন নিজেই এমন একটা জিনিস, সেটা দেশ কাল ভেদে সম্পূর্ণ আলাদা। এ দেশে এমন অনেক কাজ আছে যেগুলো বেআইনি, সেগুলো অন্য দেশে আইনি। এরকমভাবেই প্রত্যেকটা দেশের আইন কানুন সম্পূর্ণ আলাদা। আইন জিনিসটাই এরকম যে এটার কোনো রকম অ্যাবসলিউট তো বলা যায় না, যেটা খুব কম জিনিসই এমন রয়েছে যেটা সারা বিশ্ব জুড়ে বেআইনি এবং সমান মাত্রায় বেআইনি। এবার এই ক্ষেত্রে খুব সহজেই আমরা দেখতে পাবো যে যে দেশগুলো তার উল্টো দিকে, মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, বিভিন্ন নর্ডিক দেশ, বা নিউজিল্যান্ড এই ধরনের, অস্ট্রেলিয়া এই ধরনের বিভিন্ন দেশ, ইউরোপিয়ান বিভিন্ন দেশ, যে দেশগুলোতে ক্রাইম রেট প্রায় নেই, মানে একদম নেগলিজিবল, এবং যেটুকু যা আছে সেগুলো কোনো ঘৃণ্য নারকীয় অপরাধ নয়, সেই দেশগুলোতে শাস্তি দেওয়া তো দূর, মানে মৃত্যুদণ্ড থাকা তো দূর, সে দেশের জেলগুলোও এমন যে সেখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমাদের মতো পৃথিবীর বেশিরভাগ এশিয়ান বা আফ্রিকান দেশের তুলনায়, সেই দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ জনগণের লাইফস্টাইলের তুলনায় অনেক ভালো। সেখানে জেলেও এরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং দেওয়া হয়, কিন্তু তারপরেও, এবং সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার বহু আগে লুপ্ত হয়ে গেছে। তারা মধ্যযুগ থেকে যে সময় নবজাগরণ হয়েছে সেই সময়ের পরে পরেই যখন তারা বিজ্ঞান, যুক্তিবাদ, মানবতাবাদ ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন, তখনই সেগুলো লোপ করিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও সেই দেশগুলোতে এই ধরনের অপরাধ বা ঘৃণ্য অপরাধ সেরকম সংগঠিত হয়ই না বলতে গেলে। কিন্তু তাহলে কেন, মানে এই ডিসপ্যারিটিটা কি তাদের পক্ষে জানা খুব আজকের দিনেও খুব কঠিন, বা তারপরও কেন মানুষ এরকম উন্মত্ত হয়ে যায়, তারা এনকাউন্টার প্রেমী হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, মানে তারা নিজেরাই নিজেদের এক্সপোজ করে দেয় যে আমাদের দেশে এমন বিচার ব্যবস্থা যে ঠিক লোকজন ছাড়া পেয়ে যাবে, তাই এনকাউন্টার এইসব ক্ষেত্রে করে দেওয়াটাকে তারা ধন্য ধন্য করে। পরিস্থিতিটা এমনই যে এমন অনেক লোক আছেন, পুলিশ অফিসার বা আমলা, তাদেরকে আমি দেখেছি, বা অনেক সাংবাদিকও বা অন্য অনেক বিশিষ্ট মানুষজন যারা এই ধরনের এনকাউন্টারগুলোর পর সেগুলোর বিপক্ষে বিভিন্ন পত্রিকায়, সংবাদপত্রে সম্পাদকীয় বা উত্তর সম্পাদকীয় লিখেছেন। তাদের লেখাগুলো তো কেউ পড়ে না, সেটা তো বলাই বাহুল্য, সেরকম পড়বার মতো লোক তো নেই, সম্পাদকীয় পাতাটাই কেউ পড়েন না। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে
সেই রকম ধরনের মানুষজন যারা এইগুলো সম্পর্কে কিছু অন্তত নিজেদের কাজ করার অভিজ্ঞতা সূত্রে জানেন, তারা নিজেরাই বিভিন্ন সময় বলেন এই উন্মত্ততা দেখে, এনকাউন্টার প্রেম দেখে জনগণের, যে কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু আমার আর বলার ইচ্ছে নেই, মানে কারণ শুধু শুধু তাদেরকেই খিস্তি খেউর করা হবে সমাজ মাধ্যমে। কিন্তু একটু তারা মাথাটা খাটালেই এই যে 99% জনগণ যারা এনকাউন্টার প্রেমী, এনকাউন্টারটাকে ন্যায় বিচার হিসেবে মনে করেন এবং তারা নিজেরাই এক্সপোজ করে দেন যে তাদের দেশে বিচার ব্যবস্থা বলে আদৌ কিছু নেই, তারা সেটা এত বছর পরেও কিছু তৈরি করতে পারেননি, ব্যর্থ হয়েছেন সামগ্রিকভাবে। যদিও ব্যর্থতাটাকে কেউ মানবেন না, তাহলে তাদের ইগো হার্ট হয়ে যাবে, তাই এখানে এনকাউন্টারই বোধহয় রাস্তা। কিন্তু একটু কাটাছেঁড়া করলেই দেখতে পাওয়া যাবে যে এই ধরনের এনকাউন্টারগুলো যারা করে তারা এনকাউন্টার স্পেশালিস্টও নাম তাদের হয়ে যায়। তারা তারা তাদের গোটা কেরিয়ার জুড়ে এরকম ওই ধুরন্ধর অফিসাররা এরকম প্রচুর এনকাউন্টার করেছে এবং প্রত্যেকটার গল্প হুবহু এক। সুতরাং কারোরই বুঝতে বাকি থাকে না যে এটা শুধুমাত্র খাতায় কলমে তাদেরকে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা একই গল্প বারবার চালাচ্ছেন, কিন্তু কারোরই কিছু করার নেই। কেউ বুঝলেও আইন শুধুমাত্র সাদা কালোই দেখে, তো আইনের চোখে তারা ছাড় পেয়ে যান। এবং কিন্তু এটা তো একটা বিচার ব্যবস্থা বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোনো সদর্থক দিক নয়, কোনো মতেই নয়, কোনো দেশে কোনো কালেই নয়। কোনো সভ্য দেশে, সভ্য সমাজে, উন্নত দেশে এনকাউন্টার প্রায় হয়ই না। সেখানে বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে পড়ে এনকাউন্টার। এবং তাদের সমাজ এখন 21 শতকে তো বটেই, এমনকি 19 শতকেও তাদের সমাজ এমন জায়গায় ছিল যে সেখানে এনকাউন্টার কেউ একটাও করলে তাকে সেটা সর্বতোভাবে প্রমাণ করতে হতো যে সেটা সত্যি এনকাউন্টার, সেটা কোনো সাজানো এনকাউন্টার নয়। এই এনকাউন্টারগুলোর মাধ্যমে কি হয়, কেন এই এনকাউন্টার, তার কারণ যে এইসব ক্ষেত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, তড়িঘড়ি একটা জনরোষ তৈরি হয় এবং সেই জনরোষটাকে ঠান্ডা করবার জন্য কাউকে না কাউকে বলির পাঁঠা করতেই হয়। আমি বলছি না যারা যারা এই ক্ষেত্রে অভিযুক্ত হন বা যাদের এনকাউন্টার করা হয় তারা সবাই ধোয়া তুলসী পাতা, তারা বেশিরভাগ ক্ষেত্রে যে দোষী নন এরকমটা আমি বলছি না। কিন্তু মুশকিল হচ্ছে যে তারা দোষী কি দোষী নয় এটা এবং কতটা দোষী এইগুলো বিভিন্ন দিক বোঝবার জন্যই এত আয়োজন, এত বিচার ব্যবস্থা, এত খরচা, পাবলিকের ট্যাক্সের টাকা থেকে এত মহাযজ্ঞের আয়োজন, এত বছরের আমাদের এত সাধনা, এত আইন ব্যবস্থা তৈরি, এই সমস্ত কিছু বেকার হয়ে যায়, জলে চলে যায় যদি এনকাউন্টার হয়। এবং যারা রাঘব বল বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বাঁচানোর জন্য এনকাউন্টারের প্রবণতা বেশি দেখা যায়। যেমন আপনারা দেখবেন যে আজমল আমির কাসাব, যে পাকিস্তানের জঙ্গি, তার পেছনে পাকিস্তানের বড় মাথাদের হাত ছিল, সেই কারণে তাকে অনেক দিন অবধি বাঁচিয়ে রাখা হয়েছিল তার থেকে সত্যগুলো জানবার জন্য। কিন্তু সেখানে একজন দুবে অমুক তমুক গ্যাংস্টার, লোকাল গ্যাংস্টার, তাদেরকে বাঁচানো হয় না। তারা বড় নাম প্রকাশ করবে বা তাদেরকে, গ্যাংস্টার তো দূর, মানে বিভিন্ন বস্তি এই ওই সেইখানকার চুনোপুঁটিকে, মানে সমাজের একদম প্রান্তিক শ্রেণীর মানুষজন, তাদেরকে ধরে ফটাফট এনকাউন্টার করে জনরোষকে সামাল দেওয়া হয়েছে। দেখুন সুবিচার আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। জনগণও হিস্টেরিক জনগণ, তারা উন্মত্ত জনগণ, তারা উন্মাদনা নিয়েই থাকেন বিভিন্ন কিছুর আফিংয়ে, কখনো ধর্ম, কখনো বলিউড, কখনো ক্রিকেট, কখনো রাজনীতি, সেই আফিং খেয়ে তারা তারপর আবার ঘুমিয়ে পড়েন নিশ্চিন্তে। কিন্তু পুলিশের খাতায় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন পেটি কেস বা ছোটোখাটো চুরি, ছিঁচকে চুরি, ছিনতাই, এই ধরনের ঘটনায় বা রাজনৈতিক গণ্ডগোল অশান্তিতে যারা বারবার যাদের থানায় বা জেলে আনাগোনা লেগে থাকে, এইসব ক্ষেত্রে তাদেরকে সবার আগে বলির পাঠা করা হয়, ধরে তারা কোনো নাম বলবে বা তাদের বিচার হবে, তদন্ত হবে, চার্জশিট ফাইল হবে, তার বহু আগেই তাদের এনকাউন্টার করে দেওয়া হয়, কেস ক্লোজ হয়ে যায়। কোনো বড় নাম বা এর পেছনের মূল কারণ, সেই সমস্যার ভিত্তিমূলে আঘাত করা তো দূরে থাক, সেখানে জনগণ এতেই খুশি হয়ে যায়, দুদিন পর সেগুলো জনমানস থেকে মুছেও যায়, কারণ কাগজে পত্রপত্রিকায় কোথাও আলোচনা হয় না, নতুন একটা ঘটনা ঘটে যায় প্রত্যেক দিন সকালে বিকেলে আলাদা আলাদা এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং তারপর মানুষ যথারীতি আগেরটা ভুলে যায়, কারোরই অত খেয়ে দেয় কাজ নেই। তো এই এনকাউন্টারের পেছনে এই গল্পগুলো বা এই এনকাউন্টার বিশেষজ্ঞ হয়ে যারা নিজেদের পকেট ভরায়, নিজেদের প্রমোশন করিয়ে নেয়, নাম কুড়োয়, প্রচুর গোঁফে তা দিয়ে বেশ ক্যামেরায় পোজ দেয় মিডিয়ার সামনে, তো এইভাবে একটা বৃহত্তর সত্য জনগণের সামনে থেকে আড়াল করা হয় এবং জনগণও তাতে উদ্বাহ নৃত্য হয়ে সেটাকে সমর্থন করে, ভাবে বাহ আমরা বিচার পেলাম, আমরা আমাদের কত ক্ষমতা দেখেছো, আমরা সামগ্রিকভাবে উন্মত্ত হয়ে আমাদের দাবি ঠিক আদায় করে নিতে পারি। তারা সেই আফিং খেয়ে তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তো এরকম জায়গা থেকে যদি আমরা সত্যি এটা মনে করি যে আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, সেক্ষেত্রে আমাদের সেই দেশের যে জিনিসগুলো আমাদের পক্ষে লজ্জাজনক, উদ্বেগের, চিন্তার, সেই জিনিসগুলোকে
সমাধানের পথে প্রথম রাস্তা হলো যে একটা সমস্যা যে এক্সিস্ট করছে সেটাকে স্বীকার করা, বা অন্য কেউ স্বীকার করলে সেটাকে সমর্থন করা। তা কেউ অপ্রিয় একটা সত্যি বললে যদি তাকে সেখানেই তার কণ্ঠকে রুদ্ধ করা হয়, তাহলে আর সেই সমস্যা সমাধানের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ যে কোনো সমস্যা সমাধানেরই প্রথম ধাপ হলো একটা সমস্যা যে আছে সেটাকে স্বীকার করা। তো 2024-এ দাঁড়িয়ে, 21 শতাব্দীতে দাঁড়িয়ে যদি আমরা মনে করি সত্যি আমরা আমাদের সমাজে এই ধরনের অপরাধ প্রবণতা কমাতে চাই, তাহলে আজ থেকে 100-150 বছর আগেই যে আমাদের যেটা উপলব্ধি করার কথা, সেটা ইংরেজরা দেশ ছাড়ার অনেক আগেই, সেটা আমাদের অন্তত এখন উপলব্ধি করতে হবে যে আমাদের তার জন্য একটা সাউন্ড ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তৈরি করা দরকার। এমন একটা বিচার ব্যবস্থা যেটা বিচারকরা নিজেরাও, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বহুবার বিচারপতিরা বলেছেন যে আমাদের দেশে যে এই যে বেশিরভাগ বন্দি, যে বিচারাধীন বন্দি, তাদের গোটা জীবন শেষ হয়ে যায় জেলে, এবং তাদের একটা বড় অংশ দেখা যায় পরবর্তীকালে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বা মৃত্যু পরবর্তী সময়ে তারা কোর্ট থেকে অ্যাবজলভ হন, প্রমাণ হয় যে তারা দোষী ছিলেন না, বা তারা যে দোষ করেছিলেন তাতে যত বছরের শাস্তি আছে তার থেকে অনেক বেশি সময় তারা জেল খেটে ফেলেছে বিচারাধীন বন্দী হিসেবে। তো এই চিত্রটা যে ভীষণই উদ্বেগের এবং দুশ্চিন্তার, এবং দেশের একটা কোনো সভ্য দেশের চিত্র এটা হতে পারে না, সেটা বহুবার বিচারপতিরা স্মরণ করিয়েছেন। কিন্তু আমাদের দেশের যারা দেশটাকে চালান, যেসব নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা, তারা তো এটা নিয়ে ভাবিত নন, কারণ তাদের ভোটদাতারা এটা নিয়ে ভাবিত নন। তারা মনে করেন যে সমস্যাটা যতক্ষণ না তার ঘরে আসছে ততক্ষণ সমস্যাটা তাদের না, তারা ঠিক পিঠ বাঁচিয়ে চলতে পারবে, তাদের পরবর্তী প্রজন্মকে তারা শিখিয়ে যাবে যে শুধু নিজেরটা দেখবি আর এই কথা বলবি, সবার মন রেখে চলবি, তাহলেই তোর ভালো হবে, নিজের গা বাঁচিয়ে চলবি, তাহলেই নিশ্চয়ই আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব। আমাদের বাড়ির কারোর সাথে কিছু হলে তখন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, নিশ্চয়ই দেখা যাবে, তখন দেখা যাবে, আগে থেকে ভাবার দরকার নেই। সুতরাং সমস্যাটা সত্যি অন্যেরই একারই সমস্যা, আমাদের সমস্যা নয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সামগ্রিকভাবে একটা জনমত তৈরি করতে পারি। কারণ আমাদের দেশে জনতা জনার্দন, একটা গণতান্ত্রিক দেশে সব কিছু, এবং সেই জনগণ যদি চান একমাত্র তাহলেই কোনো সদর্থক দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব, নচেত কোনোভাবেই সেটা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে তাদেরকে সবার আগে এই উপলব্ধিটা করতে হবে যে যারা এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে তারা কি করে। ঠিক যেমন তারা তাদের বাড়ির সন্তানদের খুব সহজে উদাহরণ দিয়ে দেন যে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তারা কি করছে সেটা ফলো করতে, ঠিক তেমনি এক্ষেত্রে তাদের নিজেদেরকেও আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক একই প্রশ্ন করতে হবে যে যারা এই ক্ষেত্রে এগিয়ে আছে, যেসব সমাজে, যেসব দেশে অপরাধ প্রায় নেই বলতে গেলে, বা ঘৃণ্য অপরাধ তো নেই, সেই সমস্ত দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কীরকম, সেই সমস্ত দেশে আমরা যে আবেগ প্রবণতাটা দেখাই, এনকাউন্টার প্রেম দেখাই, নৃশংস শাস্তির প্রতি প্রেম দেখাই, এইগুলো রয়েছে কিনা, না থাকলে বা থাকলে কীরকমভাবে রয়েছে সেইগুলো বোঝা, এবং একটু চোখ খুলে দেখা, যেগুলো আমাদেরকে দেখাতে চাইছে না আমাদের শাসকরা, আমাদের শোষকরা, আমাদের ভাগ্য নিয়ন্তারা, তা সেই জিনিসগুলো নিজেরা একটু চোখ খুলে আজকের দিনে দেখাটা আমাদের পক্ষে একদমই কঠিন নয়। এবং বিভিন্ন মানুষজন সেগুলো দেখানোর চেষ্টা করেনও বিভিন্ন পত্রপত্রিকা, সাইটে, সমাজ মাধ্যমে। তাদেরকে একটু বলবার পরিসর দেওয়া এবং নিজেরাও একটু বলবার জন্য এগিয়ে আসা, তার আগে একটা ইনফর্ম ডিসিশন তৈরি করা, যেখানে সেই ডিসিশনটা হবে তাদের সুচিন্তিত, অনেকটা ওয়েল রেড বা ওয়েল ইনফর্ম, সমস্ত চিত্রটা তারা নিজেরা মাথা খাটিয়ে দেখে বিচার করে একটা ঐক্যমত্যে পৌঁছবে। যে আমাদের দেশে কনভিকশন রেট বা দোষী সাব্যস্ত করার যে হার, সেইটাকে অনেক বেশি বাড়ানো, বিচারাধীন বন্দির সংখ্যা একদম যতটা পারা যায় কমানো। এবং এই ক্ষেত্রে আরেকটা মানে স্ট্রাইকিং একটা ব্যাপার, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের পক্ষে লজ্জাজনক, সেটা হলো এই যে নির্ভয়া ঘটনা বা ধরুন ধনঞ্জয়ের ঘটনার সময়, এটা নিয়ে তো একটা সিনেমাও হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে ধনঞ্জয়কে কীভাবে ফাঁসানো হয়েছে, এবং হাইকোর্টে যারা, কলকাতা হাইকোর্টে যারা বিভিন্ন সময় কাজ করেন বা কাজ করেছেন সারা জীবন, তাদের মুখ থেকেও শুনেছি যে কীভাবে ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছিল। তারা কতটা ঠিক আমি জানি না, কিন্তু এই সিনেমাটাও কতটা ঠিক আমি জানি না, কিন্তু সেখানে যতটুকু দেখানো বা দাবি করা হয়েছে যে সেটা পুরো ফ্যাক্টসের ওপরই, হার্ড ফ্যাক্টসের ওপরই তৈরি একটা সিনেমা ধনঞ্জয়ের ওপর। তো কয়েক বছর আগেই মাত্র মুক্তি পেয়েছে, 4-5 বছর আগেই। তো একটা রকম প্রত্যন্ত পশ্চিমবঙ্গের জেলা থেকে, একটা গ্রাম থেকে একটা ছেলে ধনঞ্জয়, সে এসেছিল কাজের খোঁজে। তো এই গল্প তো অনেকেরই, তারা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেছে বিভিন্ন অ্যাপার্টমেন্টে, এবং তারপর কিছু না কিছু সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, তারপর তাদেরকেই বলির পাঁঠা ভেবে সবাই ফাঁসিয়েছে, তারপর শান্ত হয়েছে। তো ধনঞ্জয় কতটা ঠিক ছিল জানি না, কিন্তু কিছু দাবি সেক্ষেত্রে করা হয়েছিল তখন, যেগুলো যে ঠিক নয় সেটা এখন প্রমাণ হয়ে গেছে। তখন নাগরিক সমাজ একটা বিরাট চাপ তৈরি করেছিল
কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব বিরাট চাপ তৈরি করেছিল যে ধনঞ্জয়কে যে করেই হোক ফাঁসি দিতে হবে, না হলে গেল সব গেল, আমাদের সমাজ উচ্ছন্নে গেল, আর ওকে ফাঁসি দিলেই তবে একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে সমাজে যে এই রকম কাজ করে কেউ পার পায় না। তো জানি না তারপর কি হলো, অপরাধ আদৌ কতটুকু কমলো আপনারা নিজেরা খুব ভালোভাবে জানেন। বা নির্ভয়া কাণ্ডের পর নির্ভয়া কাণ্ডে যারা দোষী ছিল তাদের তো বিভিন্ন জবানবন্দিতে বা তাদের যারা স্টাডি করেছে, বিভিন্ন সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদ, তারা তো দেখেছেনই যে কীরকম তারা বারবার বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে এইসব ঘৃণ্য নারকীয় বিয়ন্ড ইমাজিনেশন নৃশংসতা দেখানো মানুষগুলো আসলে যারা জানোয়ারে পর্যবসিত হয়েছে, তাদের মনস্তত্ত্বটা কি, তাদের সাইকোলজিটা কি, তারা যে আদৌ এই সমস্ত ধরনের সমাজে কি চলছে, কাকে কি শাস্তি দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে যে একটুও ওয়াকিবহাল নন বা ভাবিত নন, সেটা বহুবার জনসমক্ষে আনানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, মানুষজনের ভাবনা চিন্তা তাতে বদলায়নি। তো তাদেরকেও তো ফাঁসি দেওয়া হলো, তারপরই বা কী হলো এই দেশে। এবং নির্ভয়া কাণ্ডের পর সারা দেশ জুড়ে একটা সদর্থক কাজ করা হয়েছিল, প্রচুর ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছিল সারা দেশ জুড়ে, প্রায় সব রাজ্যেই এক বা একাধিক। এবং সেই কোর্টগুলোর একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল এই ধরনের নারীদের প্রতি ঘটা যৌন অপরাধের বিচার সেখানে হবে, এবং খুব ফাস্ট ট্র্যাক বিচার হবে, খুব দ্রুত তদন্ত করা হবে, শেষ করা হবে, তাদের বিচার সম্পন্ন হবে। তো সেই আদালতগুলো তৈরির মাত্র 2-3 বছরের মধ্যে বেশিরভাগ আদালতই বন্ধ করে দেওয়া হয়, এবং কারণ দেখানো হয় যে সরকারের কাছে যথেষ্ট টাকা নেই, এটা একটা বিশাল খরচের ব্যাপার হয়ে যাচ্ছে, এবং চুপিসারে নিঃশব্দে প্রায় সমস্ত কোর্টই উঠে যায়। কিন্তু দক্ষিণ ভারতের কিছু সম্পদশালী রাজ্য আছে, সেই রাজ্যগুলো নিজেদের খরচে ওই রকম কয়েকটা কোর্টকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু এটা নিয়ে জনসমাজে কোনো ক্ষোভের উদ্গীরণ ঘটে না, স্বাভাবিকভাবেই প্রত্যাশা মতোই, কারণ জনগণ জানে এনকাউন্টার যতক্ষণ হবে ততক্ষণ সব ঠিক আছে, যতক্ষণ ওসব কোর্টে ফোটে কিছু হয় না, ওসব এনকাউন্টার হলেই হলো, এবং যখন হবে তখন এনকাউন্টার যদি নাও হয় একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা সবাই মিলে তুলব, পিটিশন সাইন করব, সমাজ মাধ্যমে শেয়ার করব, যেন তাদের এই কেটে দেওয়া হয় সেই কেটে দেওয়া হয়, তাহলেই বুঝি সবাই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আদৌ সেটা বাস্তবে যে ঘটেনি, সেটা তাদের দুটো গালে থাপ্পড় মেরে বাস্তবতা দেখিয়ে দিয়েছে, কিন্তু তাদের সেটা বোঝবার, তাদের অ্যানাস্থেসিয়া করা আছে, মানে তাদের সেই থাপ্পড়টা বুঝতে পারে না, তাদের অনুভূত হয় না, তাদের মনে হয় না যে থাপ্পড়টা তারা খেলো। তো এই কারণে তারা একটা শান্তির মোড়কের মধ্যে থাকে। তো সেই ডিলিউশনগুলো থেকে বার করবার জন্যই বিভিন্ন ডিলিউশনের এগেনস্টে বা বিপক্ষে আমার যে ভাবনা চিন্তা, সেগুলোকে বাকিদের সঙ্গে শেয়ার করা এবং তাদের বক্তব্য শোনার জন্যই আমার এই চ্যানেল, আমার এই ভিডিও। তো দেখা যাক যে আমি কতটা আমার কাজে সফল হই। আমার কাজে সফল একমাত্র তাহলেই হবে যদি আরও অনেক লোক অন্তত কিছু ভাবেন, এবং বিরুদ্ধ মতো যদি তারা দেন, সেখানে সুচিন্তিত মতামত বা পক্ষে বিপক্ষে যুক্তি যদি তারা দেন, একমাত্র তাহলেই আমি মনে করব যে আমি সফল হয়েছি তাদের সাথে কানেক্ট করতে। এবং তারা নিজেরাই বেছে নিক যে তারা কোন পথে যাবে, তারা কি মধ্যযুগীয় বর্বর দেশগুলোর মতো পথে তাদের দেশকে নিয়ে যাবে, নাকি তারা যারা এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে, যারা একদম এক্সেম্পলার, যারা দৃষ্টান্তযোগ্য হয়ে রয়েছে অনেক আগে থেকেই, তাদেরকে অনুসরণ করবে, তাদের থেকে কিছু শেখবার চেষ্টা করবে, যাতে নিজেদেরই উন্নতি হয়।